হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারুক স্টাডি সেন্টার। আশা করছি আপনারা ভালো আছেন। আজকের আলোচ্য বিষয় হলো ভারত। আপনারা দেখতে পাচ্ছেন ভারতের মানচিত্র। এই ভারতের রাজনৈতিক মানচিত্র থেকে যে আমাদের বর্তমান 28টি অঙ্গরাজ্য রয়েছে এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে তার সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো জানতে হবে। কেননা এই যে মানচিত্র আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষে যত সমস্ত চাকরির পরীক্ষা হয়ে থাকে সমস্ত পরীক্ষায় কিন্তু ভারতের কোনো না কোনো একটি রাজ্যের নাম দিয়ে দেয়। সেই রাজ্যের রাজধানী জানতে চায় বা কবে গঠিত হয়েছিল, কিসের ভিত্তিতে গঠিত হয়েছিল, ও গঠনের ভিত্তিতে কি সমস্যা হয়েছিল, তার যে একটা রূপরেখা ভারতের মানচিত্রে সেটা আমরা জানব। তার সাথে সাথে মাধ্যমিকের যে 5 নম্বর চ্যাপ্টার রয়েছে ভারত, সেই ভারতে কিন্তু অর্থনৈতিক এবং প্রাকৃতিক ভূগোলে বিভক্ত রয়েছে। কোথায় ধান গবেষণাগার, কোথায় চা গবেষণাগার রয়েছে, কোথায় অরণ্য গবেষণাগার রয়েছে, সমস্ত বিষয় কিন্তু জানতে হবে। ভারতের প্রতিটি অঙ্গরাজ্যের ধারণা থাকতে হবে। কিভাবে মনে রাখলে আমরা সমস্ত রাজ্যকে মনে রাখতে পারবো। যেরকম আমি তোমাদের এখানে বোঝাতে যেটা আমি প্ল্যানিং করেছি সেটা শুনে নাও। যে ভারতের উত্তরে আমরা মাথাতে শুরু করব, মাথা থেকে শুরু করে একদম বাঁ পাশে আসবো গুজরাট হয়ে নিচ থেকে পশ্চিম থেকে আমরা নিচ থেকে দক্ষিণে চলে আসবো, তারপরে দক্ষিণ থেকে আবার পূর্ব দিকে যাব। পূর্ব দিকে যে 7 সিস্টার আলোচনা করার পর আমরা এসে আবার উত্তরে পূর্বে গিয়ে তারপর মাঝখানে এসে থামবো। তবেই সমস্ত রাজ্য মনে থাকবে। যেমন যদি আমরা ধরি এখানে বর্তমান আমরা জম্মু কাশ্মীর একটা রাজ্য ছিল, কিন্তু সেটা এখন কেন্দ্রশাসিত অঞ্চল হয়েছে। তো ভারতের উত্তরের শেষতম রাজ্য আমাদের হিমাচল প্রদেশের রাজধানী হচ্ছে সিমলা। হিমাচল প্রদেশের পরে আমরা উত্তরাখণ্ড পাই। উত্তরাখণ্ডের রাজধানী আমাদের দেহরাদুন। সেটা তারপর পাঞ্জাব হরিয়ানার রাজধানী হচ্ছে আমাদের চণ্ডীগড়। ঠিক আছে, তারপর পাঞ্জাব হরিয়ানার পর আমরা রাজস্থান পাবো, সেই রাজস্থানের রাজধানী জয়পুর। তারপরে আমরা গুজরাট পাবো, গুজরাটের রাজধানী গান্ধীনগর। তারপরে মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই। তারপরে গোয়ার রাজধানী পানাজি। ঠিক আছে, তারপরে আমাদের পাবো কি দেখতে পাচ্ছেন যে কেরালার রাজধানী তিরুবনন্তপুরম। তারপরে আমাদের তামিলনাড়ুর রাজধানী কিন্তু হচ্ছে চেন্নাই। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ থাকবে। অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানী হচ্ছে আমাদের বর্তমানে অমরাবতী। তারপর তেলেঙ্গানা ভারতের নবীনতম রাজ্য। 2014 সালের 2 জুন মোদী সরকার আমাদের কিন্তু তেলেঙ্গানা রাজ্য গঠিত করে। তেলেঙ্গানা রাজ্যের যে নবীনতম রাজ্যের রাজধানী সেটা হচ্ছে তোমার হায়দ্রাবাদ। ওকে, তারপরে আমরা উড়িষ্যা পাবো। উড়িষ্যা রাজ্যের রাজধানী হচ্ছে ভুবনেশ্বর। ছত্তিশগড়ের হচ্ছে রায়পুর। ঝাড়খণ্ডের রাঁচি। তারপরে আমরা ওয়েস্ট বেঙ্গল পাবো। ওয়েস্ট বেঙ্গল রাজ্যের রাজধানী সেটা আমাদের কলকাতা। এরকমভাবে প্রত্যেকটা 7 সিস্টার অরুণাচল প্রদেশ ইটানগর, এরকমভাবে তারপর সিকিম যাবো গ্যাংটক। তারপর আবার উত্তরপ্রদেশ আসবো, তার উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ, তারপর মধ্যপ্রদেশ। তো এরকমভাবে ভোপাল মধ্যপ্রদেশের রাজধানী। তো এইরকমভাবে তোমাদের প্রত্যেকটা স্টেট একদম মাথা থেকে শুরু করে আমরা বাদিক থেকে এসে দক্ষিণে গিয়ে আবার পূর্ব দিকে ঘুরে আবার উত্তরে গিয়ে মাঝখানে এসে থামবো। তারপর কোন রাজ্য কবে গঠিত হয়েছিল সে বিষয়গুলো সমস্ত খুঁটিনাটি আপনাদের সামনে তুলে ধরা হবে। দেখতে পাচ্ছেন যে ভারতের যে রাজনৈতিক মানচিত্র একবার বলে দেওয়া হলো। এবার ভালো করে আমরা দেখব কি বলা হচ্ছে যে ভারতের অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল। ভারতের অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল, আজকের এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। চাকরির পরীক্ষায় এসে থাকে বারবার, বিভিন্ন এমটিএস পরীক্ষায়, সিজিএল পরীক্ষায়, সিএসএস পরীক্ষায়, গ্রুপ সি, গ্রুপ ডি বা এমনকি এমএসসি, এসএসসি বা নেট সেট থেকে শুরু করে যে একাধিক অপশন দিয়ে প্রশ্ন দেয়, যুক্তিসঙ্গত প্রশ্ন, সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই সালগুলো বহু ইম্পর্ট্যান্ট। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ভারতের অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল, অঙ্গরাজ্যের নাম, রাজধানী। তাহলে অঙ্গরাজ্যের নাম জানবো আমরা, রাজধানী জানবো, তার সাথে সাথে কবে গঠিত হয়েছিল সেই সালটা জানবো, তার সাথে সাথে তারিখ রয়েছে। সহজ ট্রিক্সের মাধ্যমে আমরা আজকে এটা জানবো। তারপর ভারতের যে ভৌগোলিক অবস্থানের কথা বললাম, যে ভারতের ভৌগোলিক অবস্থান আমরা যদি দেখি একটা ম্যাপের মাধ্যমে সহজে, ঠিক আছে, সাপোজ নট টু স্কেলের মাধ্যমে তোমাদের একটু ম্যাপটাকে এঁকে দেখানোর চেষ্টা করছি। যে ভারতের আমরা জানি উত্তরে আমাদের লাস্ট পয়েন্ট রয়েছে ইন্দ্রাকল। ওকে, ইন্দ্রাকল। তারপরে দক্ষিণে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণে রয়েছে কন্যাকুমারিকা অন্তরীপ। ওকে, অন্তরীপ। তারপরে আমাদের পশ্চিমে রয়েছে গুহারমতি। ওকে, গুহারমতি। আর পূর্বে রয়েছে আমাদের কিবিথু, মনে রাখবেন কিবিথু। ওকে, কিবিথু বন্ধ করতে। তারপর দেখতে পাচ্ছেন যে লাস্টে তাহলে আমাদের ইন্দ্রাকল, উত্তরে ইন্দ্রাকল লাস্ট পয়েন্ট। আর ভারতের মূল ভূখণ্ডের হচ্ছে কি কন্যাকুমারিকা অন্তরীপ। তারপরে আমরা এখানে দেখতে পাবো যে ভারতের দক্ষিণের শেষতম বিন্দু হচ্ছে আমাদের যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, সেখানে
ইন্দিরা পয়েন্ট রয়েছে। ওকে, ভারতের দক্ষিণতম, যদি সাধারণত প্রশ্ন করা হয় যে ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি, তবে হবে কিন্তু ইন্দিরা পয়েন্ট। আর ভারতের যদি এমনি সাধারণত কোন ভূখণ্ড বলে, তো সেক্ষেত্রে কন্যাকুমারীকে ভারতের উত্তরের শেষ বিন্দু হচ্ছে আমাদের ইন্দ্রাকল, আর পশ্চিমের হচ্ছে গুহারমতি এবং পূর্বের হচ্ছে কিবিথু। তো এইগুলা মানগুলো দেখতে পেলে যে ভারতের আমাদের এই উত্তরের মানটা কত লেখা হলো 37°6'। ভারতের যে উত্তরের শেষতম আমাদের অক্ষাংশের মান, অক্ষাংশ দ্রাঘিমা, তো উত্তরে হচ্ছে 37°6', এবং দক্ষিণে হচ্ছে 8°4' অবস্থান করেছে, যেটা ভারতের ভৌগোলিক দিক বোঝানো হচ্ছে। তারপর 97°25' কিবিথু যে লাইনটা রয়েছে সেখানে রয়েছে, আর 68°7', সেটা কিন্তু আমাদের গুহারমতি। তো এগুলো আমরা যেমন জানবো, তার সাথে সাথে আমরা কিন্তু ভারতের যে প্রত্যেকটা স্টেট রয়েছে সেই স্টেটগুলোর যে ক্যাপিটাল রয়েছে সেই ক্যাপিটালগুলো সম্পর্কে জানবো। কি বলা হচ্ছে, ভারতের যে উত্তরের শেষতম বর্তমান অঙ্গরাজ্য, আমরা জানি যে এখানে এটা পুরনো ম্যাপ তোমাদের, সেজন্য এখানে এখনো রাজ্য হিসাবেই আছে। এটাকে দুভাবে ভাগ করা হয়েছে, একটা হয়েছে কি যে লাদাখ, আর একটা জম্মু। তো কেন্দ্রশাসিত অঞ্চল দুটা ভাগে ভাগ হয়েছে, আর একটা কমে গেছে আমাদের। তো বর্তমানে কিন্তু 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে এবং 28টি অঙ্গরাজ্য রয়েছে। তো ভারতের উত্তরের শেষতম যে অঙ্গরাজ্য, আমরা যদি জম্মু কাশ্মীরকে এখানে বাদ দিই, তাহলে এখানে কিন্তু হিমাচল প্রদেশ রয়েছে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে হিমাচল প্রদেশের রাজধানী আমাদের কি লেখা আছে, সিমলা। রাজ্য হচ্ছে হিমাচল প্রদেশ, রাজধানী হচ্ছে কি সিমলা। মনে রাখবে, রাজধানী 1971 সালের 25শে জানুয়ারি কিন্তু আমাদের হিমাচল প্রদেশ গঠিত হয়। 2 নম্বর স্টেট আমাদের কি দেখতে পাচ্ছি যে উত্তরাখণ্ডের রাজ্যের রাজধানী হচ্ছে কি দেরাদুন দেখতে পাচ্ছেন। তারপর 2000 সালের 19শে নভেম্বর কিন্তু আমাদের উত্তরাখণ্ড রাজ্য গঠিত হয়। তারপর 3 নম্বর রাজ্য হচ্ছে পাঞ্জাব আপনারা এটা দেখতে পাচ্ছি যে পাঞ্জাব নীল কালারে লেখা আছে সবুজে, ঠিক আছে। গ্রিন কালারে যেটা দেখতে পাচ্ছি ম্যাপের মধ্যে, সেটা কিন্তু আমাদের হচ্ছে কি তোমার পাঞ্জাব। তো পাঞ্জাবের যে রাজধানী সেটা হচ্ছে চণ্ডীগড়। পাঞ্জাব আর হরিয়ানা একই রাজধানী চণ্ডীগড়। তো 1947 সালের 15ই আগস্ট যেদিন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য গঠিত হয়, তখনই কিন্তু আমাদের পাঞ্জাব রাজ্য গঠিত হয়। ওকে, 1947 সালের 15ই আগস্ট। তারপরে হরিয়ানা রাজ্যের রাজধানী হচ্ছে চণ্ডীগড়। তারপরে এই রাজ্য কিন্তু গঠিত হয় 1966 সালে। মনে রাখবে, 1966 সালের নভেম্বর মাসের 1 তারিখে আমাদের কিন্তু এই হরিয়ানা রাজ্য গঠিত হয়। তো হরিয়ানা রাজ্যের রাজধানী হচ্ছে চণ্ডীগড়। ভারতের পরীক্ষায় এমন আসে যে ভারতের এমন দুটি রাজ্যের নাম করো যে যার রাজধানী একটাই। তো এখানে তোমাদের সেই প্রশ্নের উত্তর হবে যে পাঞ্জাব হরিয়ানা রাজ্যের, এই যে পাঞ্জাব আমরা দেখতে পাচ্ছি ম্যাপের মধ্যে পাঞ্জাব, তার নিচে হরিয়ানা, এই পাঞ্জাব হরিয়ানা রাজ্যের রাজধানী চণ্ডীগড়। ওকে, চণ্ডীগড় রাজ্য কিন্তু কি হয় 1966 সালে গঠিত হয় নভেম্বর মাসের 1 তারিখে, মনে রাখবে। তো যেমনটা বলছিলাম যে আমাদের 4 নম্বর, এবার 5 নম্বর রাজস্থান দেখতে পাচ্ছেন যে রাজস্থান ভারতের আয়তনের দিক থেকে সব থেকে বৃহত্তম রাজ্য ভারতের হচ্ছে রাজস্থান, যার রাজধানী জয়পুর। তারপরে ভারতের সব থেকে ক্ষুদ্রতম বা ছোট রাজ্যের নাম হচ্ছে গোয়া, যার গোয়া রাজ্যের রাজধানী হচ্ছে পানাজি। তো আমরা তার সাথে সাথে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 5 নম্বরে আমাদের রাজ্য রাজস্থান, যেটা সব থেকে বড়, তার রাজ্যের রাজধানী হচ্ছে জয়পুর। মনে রাখবে 1950 সালের 26শে জানুয়ারি যেদিন আমাদের সংবিধান কার্যকর হয়, তো 1950 সালের 26শে জানুয়ারি রাজস্থান রাজ্য কিন্তু গঠিত হয়। তারপরে রাজস্থানের পর কিন্তু গুজরাট রাজ্য রয়েছে। তো গুজরাট রাজ্যের রাজধানী আমাদের গান্ধীনগর, আর 1960 সালের মে মাসের 1 তারিখে কিন্তু গুজরাট রাজ্য গঠিত হয়। 7 নম্বর হচ্ছে আমাদের মহারাষ্ট্র, যে ভারতের সব থেকে বৃহত্তম নগর হচ্ছে, সেটা হচ্ছে কিন্তু মুম্বাই। তো ভারতের যে মহারাষ্ট্রের রাজ্যের রাজধানী সেটা মুম্বাই। তো অবশ্যই ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে, এবং ফারুক স্টাডি চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও ক্লাস পাওয়ার জন্য। যেমন মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তেমন চাকরির পরীক্ষার জন্য কিন্তু আজকের ক্লাসটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো তারপরে আমরা 7 নম্বরে দেখতে পাই মহারাষ্ট্র মুম্বাই রাজ্যে 1960 সালের মে মাসের 1 তারিখে কিন্তু 1 মে আমাদের মহারাষ্ট্র রাজ্য গঠিত হয়, মনে রাখবে। তারপরে 8 নম্বর রাজ্যে ভারতের যে ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের কথা বলছিলাম সেটা হচ্ছে গোয়া রাজ্যের রাজধানী হচ্ছে পানাজি। আর 1987 সালের মে মাসের 30 তারিখে 1987 সালের কি বলা হলো 1987 সালের মে মাসের তোমার 30শে মে মাসের 30, অর্থাৎ 30শে মে কিন্তু 1987 সালে গোয়া রাজ্যটি গঠিত হয়। এরপর আমরা নেক্সট দেখে নেব হচ্ছে কর্ণাটক। এবারে 9 নম্বর দাগে আমরা দেখতে পাচ্ছি যে গোয়া ভারতের সবথেকে ছোট রাজ্য বা ক্ষুদ্রতম রাজ্যের পর কিন্তু আমরা কর্ণাটকের রাজধানী আমরা জানি বেঙ্গালুরু ফেমাস একটি জায়গা, যেখানে আমাদের নিট বা বিভিন্ন জয়েন্ট যেগুলো রয়েছে ডাক্তারি লাইনের বিভিন্ন জোন, সেক্ষেত্রে কিন্তু দক্ষিণ ভারতে আমাদের কিন্তু তোমার বেঙ্গালুরুতে বেশিরভাগ যায় ছাত্রছাত্রীরা।
তারপর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে বেঙ্গালুরুর রাস লেখা আছে, রাস মানে রাজধানী, মনে রাখবে বেঙ্গালুরু। বেঙ্গালুরু আমাদের যে কর্ণাটক রাজ্য রয়েছে, এখানে দেখো বেঙ্গালুরু রাজধানী লেখা রয়েছে। আর 1956 সালের 1 যে নভেম্বর সে কিন্তু গঠিত হয়। তারপরে কেরল রাজ্য বা কেরালা, কেরালা রাজ্যের রাজধানী আমাদের কেরালা দেখতে পাচ্ছি, ভারতের একদম পশ্চিমের যে দক্ষিণের লাস্ট স্টেট সেটা কিন্তু আমাদের কেরল বা কেরালা। কেরালা রাজ্যের রাজধানী দেখবে তিরুবনন্তপুরম। তিরুবনন্তপুরম ভারতের মানে রাজধানী কেরলের। আর 1972 সালের পয়লা জানুয়ারি কিন্তু আমাদের এই কেরল রাজ্যটি গঠিত হয়, মনে রাখবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি 11 নম্বর দাগে তামিলনাড়ু। তামিলনাড়ু ভারতের একদম দক্ষিণের শেষতম রাজ্য। তামিলনাড়ু রাজ্যের রাজধানী আমাদের চেন্নাই। তো মনে রাখবে তামিলনাড়ু রাজ্যের চেন্নাই। 1950 সালের 26শে ফেব্রুয়ারি কিন্তু আমাদের কেরল রাজ্য তামিলনাড়ু রাজ্য গঠিত হয়, মনে রাখবে তামিলনাড়ু গঠিত হয় 1950 সালের 26শে ফেব্রুয়ারি। অন্ধ্রপ্রদেশ, তোমাদের ক্লাসটি অবশ্যই স্কিপ করবে না, কারণ অনেক এক্সট্রা ইনফরমেশন দেওয়া হচ্ছে। এই যে ক্লাসটি করা হচ্ছে, প্রত্যেকটি ম্যাপ দেখানো হচ্ছে তোমাদের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো এক্সট্রা ইনফরমেশন থাকছে ক্লাসের মধ্যে। তো ক্লাসটি অবশ্যই স্কিপ করবে না, ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে। অন্ধ্রপ্রদেশের নিয়ে কথা বলবো, যে অন্ধ্রপ্রদেশ রাজ্য আমরা দেখতে পাচ্ছি, অন্ধ্রপ্রদেশ রাজ্য এই পর্যন্ত কিন্তু ভারতের একটা অন্ধ্রপ্রদেশ রাজ্য পুরো ছিল। 2014 সালে মোদী সরকার আসার পর ক্ষমতায় কিন্তু তিনি রাজ্যটাকে ভেঙে দুটো অংশে ভাগ করলেন। এদিকে নাম দিলেন তেলেঙ্গানা, আর নিচে যে অন্ধ্রপ্রদেশ আরেকটা অংশ থাকলো সেটাকে দেওয়া হলো অন্ধ্রপ্রদেশ। তো অন্ধ্রপ্রদেশের যে তখন মানে দুই মুখ্যমন্ত্রী যে ছিলেন, যারা চিফ মিনিস্টার, তাদের মধ্যে কিন্তু একটি বিরাট বড় ঝামেলা হয়। তখন দুভাবে দুটো ভাগ হয়ে যায়। সরকার চাইলে সবকিছু করতে পারে ভারত সরকার। তো অবশ্যই দেখতে পাচ্ছেন যে অন্ধ্রপ্রদেশ রাজ্য তখন থেকে গেল, যে অধ্যুষিত এটা রাজ্য থাকলো, এটার নাম হবে অমরাবতী। তাহলে বর্তমানে অন্ধ্রপ্রদেশ রাজ্যের যে রাজধানী সেটা হচ্ছে কিন্তু অমরাবতী। আর যে ভারতের নবীনতম রাজ্য 2014 সালের জুন মাসের 2 তারিখে গঠিত হয় সেটা হচ্ছে তেলেঙ্গানা, ভারতের নবীনতম রাজ্য বা নতুন রাজ্য, যার রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ। তো আমরা দেখতে পাচ্ছি যে অন্ধ্রপ্রদেশ বর্তমান যে রাজ্য, সেই রাজ্যের রাজধানী অমরাবতী। আগে যেটা হায়দ্রাবাদ ছিল, এখন সেটা অমরাবতী। আর 1953 সালে অক্টোবর মাসের 1 তারিখ কিন্তু আমাদের অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয়। তো যেমনটা বলছিলাম তোমাদের, যে তেলেঙ্গানা ভারতের নবীনতম রাজ্য 2014 সালের জুন মাসের 2 তারিখে আমাদের কিন্তু তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়। আর তেলেঙ্গানার বর্তমান যে রাজধানী সেটা হচ্ছে আমাদের হায়দ্রাবাদ, মনে রাখবে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন মাধ্যমিক পরীক্ষায় বারবার এসেছে এর আগেও, আর যে চাকরির পরীক্ষায় সেগুলোতে এখনো আসবেও আগামী দিনে। যতদিন ধরে ভারতের কোনো নবীনতম রাজ্য গঠিত হচ্ছে না, ততদিন ধরেই কিন্তু ভারতের নবীনতম রাজ্য আমাদের তেলেঙ্গানা থাকছে। তো অবশ্যই মনে রাখবে জুন মাসের 2024 সালে কিন্তু 2014 সালের 2 জুন তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়। এর আগে যে মাদ্রাসা বোর্ডের তোমার গ্রুপ সির পরীক্ষা হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটি 2014 সালে এসেছিল। যখন 2014 শেষের দিকে পরীক্ষা নেওয়া হয়, তখন কিন্তু এই প্রশ্নটি এসেছিল যে ভারতের কবে। আর এমটিএস পরীক্ষায়, সিজিএল পরীক্ষায়, যেগুলো সেন্ট্রালের পরীক্ষা হয়, সেক্ষেত্রে কিন্তু এইখান থেকে প্রশ্ন আসছে এবং আসবেও আগামী দিনে। তো ক্লাসটি অবশ্যই শেয়ার করবেন এবং স্কিপ না করে দেখবেন। তারপরে আমরা 14 নম্বর দেখতে পাচ্ছি রাজ্য যে ওড়িশা রাজ্যের রাজধানী হচ্ছে ভুবনেশ্বর, মনে রাখবে ভুবনেশ্বর। আমরা দেখতে পাচ্ছি যে তেলেঙ্গানার পর ওড়িশা আমরা দেখলাম, এবার ছত্তিশগড়, তারপরে ওড়িশা। তাহলে তেলেঙ্গানা দেখা হলো, তেলেঙ্গানার পর আমরা কি দেখছি, ওড়িশা। তাহলে ওড়িশা রাজ্য কিন্তু হচ্ছে এটা। তাহলে ওড়িশা রাজ্যের রাজধানী হচ্ছে ভুবনেশ্বর। 1936 সালে এপ্রিল মাসের 1 তারিখে গঠিত হয়। তারপরে ছত্তিশগড় দেখতে পাচ্ছেন যে ছত্তিশগড় রাজ্য, ওকে, সেই ছত্তিশগড় রাজ্য 2000 সালে নভেম্বর মাসের 1 তারিখে গঠিত হয়। তারপরে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি। তো ঝাড়খণ্ডের রাজধানী হবে রাঁচি, মনে রাখবে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি, যেখানে আমাদের ভারতের গণ্যমান্য এবং বিখ্যাত বলা চলে এই যতগুলো ক্রিকেট প্রেমিক দেশ রয়েছে, ততগুলোর মধ্যে ভারতের একজন যে সুস্থ মাইন্ডের ক্যাপ্টেন ছিলেন, তিনি হচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। সেই মহেন্দ্র সিং ধোনির বাড়ি কিন্তু আমাদের এই রাঁচিতে, মনে রাখবে। তো রাঁচি MS ধোনির বাড়ি। MS ধোনি ভারতীয় একজন সম্মানীয় ক্যাপ্টেন ছিলেন, বর্তমান তিনি অবসর গ্রহণ করেছেন ভারতের খেলা থেকে। কিন্তু আমরা জানি যে IPL-এ তিনি খেলেন, IPL-এর চেন্নাইয়ের হয়ে খেলেন। তাহলে চেন্নাইয়ের তিনি ক্যাপ্টেন, যে IPL-এ রয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ। তো ওটাও মনে রাখবেন। IPL বিভিন্ন রিসেন্ট ঘটনা ঘটে, সেক্ষেত্রেও কিন্তু এই প্রশ্নগুলো যুক্ত হয়। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি, যেখানে ধোনির বাড়ি রয়েছে। তারপর 2000 সালে গঠিত হয় 15 নভেম্বর কিন্তু আমাদের এই রাঁচি, অর্থাৎ তোমার
যে তোমার কি রয়েছে, ঝাড়খণ্ড রয়েছে, সেই ঝাড়খণ্ড রাজ্যটি গঠিত হয়। এরপর আমরা দেখে নিব, এবার আমরা দেখে নিব আমাদের নিজের রাজ্য ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ। তো কি বলা হচ্ছে, পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী হচ্ছে কলকাতা। মনে রাখবেন, কলকাতা আমরা সবাই জানি ভারতের যে 4টি বৃহত্তম মেগা সিটি, দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, সেই কলকাতা হচ্ছে ভারতের একটি কিন্তু পূর্বতম রাজ্য এবং খুব গুরুত্বপূর্ণ রাজ্য। সেই পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা। মনে রাখবেন 1947 সালে 15 আগস্ট যখন ভারত স্বাধীনতা লাভ করে, তখন কিন্তু আমাদের এই রাজ্য গঠিত হয়। আমরা জানি যে ভারতের যে রাজধানী, ভারতবর্ষের যে রাজধানী, সেটা একসময় কলকাতা ছিল 1911 সাল পর্যন্ত। যখন বঙ্গভঙ্গ আন্দোলন রদ হয়, তখন কিন্তু ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়। মনে রাখবে, এখন দিল্লি থেকে আবার নতুন দিল্লি স্থানান্তরিত হয়েছে। তো মনে রাখবে 1947 সালের 15 আগস্ট যেদিন ভারত স্বাধীনতা লাভ করে, সেদিনই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল রাজ্যটি গঠিত হয়। তারপরে 18 নম্বর অসম। অসমের রাজধানী হচ্ছে দিসপুর। মনে রাখবে, দিসপুর 1912 সালে 1 এপ্রিল কিন্তু গঠিত হয়। আর অসম হচ্ছে পৃথিবীর মধ্যে যে চা অর্থাৎ আমরা আসাম চা এবং তোমার দার্জিলিং চা, সেটা কিন্তু বিখ্যাত, তার মধ্যে অসমের কিন্তু প্রভাব থাকে। তারপরে আমরা জানি ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল যে মেঘালয়, একদম আমরা মেঘালয় চলে যাচ্ছি। তো অবশ্যই এগুলো 7 সিস্টারের মধ্যে পড়ে এই রাজ্যগুলো। তো মনে রাখবে মেঘালয়ের রাজধানী হচ্ছে আমাদের শিলং। শিলংয়ের এক পাশে বৃষ্টিপাত হয় আর এক পাশে কিন্তু বৃষ্টিপাত হয় না। এগুলো খুবই এক্সট্রা ইনফরমেশন দেওয়া হচ্ছে। অবশ্যই ক্লাসটি দেখবেন। ক্লাসটি দেখার সাথে সাথে বন্ধুদের মাঝে, ছোট ভাই বোন থেকে শুরু করে যা কিছু থাক না কেন, সবাইকে শেয়ার করবেন। আজকের ক্লাসটি শুধু বড়দের জন্য নয়, ছোটদের জন্য নয়, যারা যত দূর বয়স পর্যন্ত পৌঁছেছেন সবার কাজে লাগবে। কারণ মানুষের যতদিন মৃত্যু না হয়, যতদিন পরলোক গমন না করে, ততদিন কিন্তু মানুষ শিখতে থাকে। তো অবশ্যই ক্লাসটি সবাইকে শেয়ার করবেন। খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটি। মনে রাখবেন, কি বললাম, মেঘালয় ভারতের 7 সিস্টারের অংশ একটি রাজ্য। মেঘালয়ের রাজধানী তোমার হচ্ছে শিলং। শিলং হচ্ছে ভারতের বৃষ্টিচ্ছায় অঞ্চল। আর বৃষ্টিপাতযুক্ত অঞ্চল ভারতের মেঘালয় রাজ্যের আবার মৌসিনরাম। সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত মৌসিনরামের চেরাপুঞ্জিতে সব থেকে বেশি বৃষ্টি হয় মেঘালয়ে। আবার মেঘালয় পৃথিবীর সর্বাধিক কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, যেটা হচ্ছে শিলং। শিলংয়ের গুণবার ঢালে বৃষ্টিপাত হয় না, প্রতিবার ঢালে সুলক্ষে বৃষ্টিপাত হয়। সেগুলো কিন্তু মনে রাখবে। ভারতবর্ষের যে ম্যাপ পয়েন্টিং আমাদের মাধ্যমিক পরীক্ষায় আগামী 2026 এবং আগামী দিনে যতদিন হবে, ততদিন কিন্তু ভারতের ম্যাপ পয়েন্টিং এর মধ্যে সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল 2025 সালে মাধ্যমিক পরীক্ষায় ম্যাপ পয়েন্টিং এসেছিল। এর আগে সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত এসেছিল। এইবারই কিন্তু ভারতে আবার অসম চা তোমার এগুলো কিন্তু থাকবে। ওকে, খুবই গুরুত্বপূর্ণ। তো মেঘালয় গেল, মেঘালয়ের রাজধানী শিলং। এই যে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গলের পর আমরা এই যে এই অংশটা দেখতে পাচ্ছি মেঘালয় রাজ্যের রাজধানী শিলং। এই অংশটাতে কি হয়, বৃষ্টিপাত হয়, আর এই পাশটাতে বৃষ্টিপাত হয় না। তো বৃষ্টিপাত যেখানে হয় সেটা হচ্ছে মৌসিনরামের চেরাপুঞ্জি, আর যেখানে বৃষ্টিপাত হয় না সেটা হচ্ছে শিলং। শিলং যেখানে রাজধানী, ক্যাপিটাল মেঘালয়ের, সে জায়গায় কিন্তু বৃষ্টির ছাই অঞ্চল। বৃষ্টির ছাই মানে বৃষ্টি হয় না, বছরে মাত্র 2বার বৃষ্টিপাত হয়। তারপরে তাও আবার খুব কম। আর যেটা হচ্ছে সব থেকে বেশি হয় সেক্ষেত্রে কিন্তু মৌসিনরাম। মনে রাখবে, মৌসিনরামের যে চেরাপুঞ্জি গ্রামটি রয়েছে সে জায়গায় কিন্তু বেশি বৃষ্টিপাত হয়। তারপরে নেক্সট আমরা দেখে নিব মিজোরাম। মিজোরাম হচ্ছে রাজ্য, হচ্ছে মিজোরাম একটি রাজ্য, তার রাজধানী হচ্ছে আইজল। মনে রাখবে, এবং এই মিজোরাম রাজ্য কিন্তু গঠিত হয় 1987 সালে ফেব্রুয়ারি মাসের 20 তারিখে। তো অবশ্যই 7 সিস্টার সম্পর্কে এরপরে আমরা দেখে নিব মিজোরামের রাজধানী। তারপর আমরা ত্রিপুরাকে দেখে নিব এবার কি বলা হচ্ছে। এরপর আমরা ভারতের যে লাস্টে ত্রিপুরা রাজ্য রয়েছে, মিজোরাম ত্রিপুরা লাগাই আছে। তো ত্রিপুরা রাজ্যের রাজধানী যেটা হচ্ছে আগরতলা। আর 1972 সালে তোমার 21শে জানুয়ারি কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্য গঠিত হয়। ত্রিপুরায় কিন্তু একটা গুরুত্বপূর্ণ আমাদের রয়েছে যে ত্রিপুরা যে একদম নিচে, যেটা বাংলাদেশের সাথে সীমান্ত অনেকটা এরিয়া রয়েছে, যে মেঘালয় রয়েছে। তাই সেটাও মনে রাখবে। ভারতের যে সব থেকে প্রতিবেশী দেশের সাথে সীমানা দখল করে সেটা বাংলাদেশ। মনে রাখবে, তো বাংলাদেশের সাথে কিন্তু মণিপুরও রাজ্যটি রয়েছে। কয়টা রাজ্য রয়েছে বাংলাদেশের সাথে টাচ করে, সেটাও কিন্তু মনে রাখতে হবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর আমরা মণিপুরে চলে যাব। মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল। মনে রাখবে 1972 সালে 21শে জানুয়ারি কিন্তু মণিপুর রাজ্য গঠিত হয়। আর মণিপুরে কিছুদিন আগে হাঙ্গামা হয়েছিল, যে মেয়েদের উপর অত্যাচার, অন্যায়, অবিচার হয়েছিল, সেটা মনে রাখবে আমাদের। তারপর 23 নম্বর নাগাল্যান্ড রাজ্যের রাজধানী হচ্ছে কোহিমা, যেখানে কুকুর একটা মাংসগত খাদ্য, যেটা আমরা খাই, আমিষ জাতীয় খাদ্য। তারপরে আমরা খাই না, নাগাল্যান্ডের মানুষগুলো খায়, সেটা মনে রাখবেন। তারপরে 1973 সালের ডিসেম্বর মাসে কিন্তু আমাদের নাগাল্যান্ড রাজ্য গঠিত হয়।
তারপরে ভারতের একদম যেখানে ভারতের সূর্য উদয় হয়, অর্থাৎ ভারতের কোন রাজ্যে কোথায় সূর্য প্রথম উদিত হয়, সেটা হচ্ছে ভারতের যে রাজ্যে সূর্য প্রথম উদিত হয় সেটা কিন্তু অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশে কিন্তু ভারতের সব থেকে আগে সূর্য উদয় হয়, সূর্য উঠে এবং পশ্চিম দিকে অস্ত যেতে 2 ঘন্টা প্রায় কিন্তু একটা ব্যবধান রয়েছে, সেটাও মনে রাখবে। অরুণাচল প্রদেশের রাজধানী হচ্ছে ইটানগর। 1927 সালে আর 20 ফেব্রুয়ারি কিন্তু গঠিত হয়, খুব মনে রাখবে। আমরা দেখতে পাচ্ছি অরুণাচল প্রদেশ। ওকে, এরপর নেক্সট দেখে নেব। হ্যাঁ, তো এরপর যেটা আমাদের রাজ্য হচ্ছে সিকিম, সেটা আমরা আবার 7 সিস্টার বাদ দিয়ে সিকিমে চলে আসলাম। যে অরুণাচল প্রদেশ, অসম নেওয়া হয়েছে, এরপর সিকিম থেকে আবার আমরা বিহার নিব, তারপর উত্তরপ্রদেশ, তারপর মধ্যপ্রদেশে আসবো। তো এবারে কি সিকিম, সিকিমের রাজধানী আমাদের হচ্ছে গ্যাংটক, মনে রাখবে। 1975 সালে মে মাসের 16 তারিখে কিন্তু সিকিম রাজ্য গঠিত হয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা বারবার চাকরির পরীক্ষায় কিন্তু এসেছে। তারপর বিহার, বিহার আমাদের বর্তমান বিহারের রাজধানী তো পাটনা, সবাই জানি, কারণ বিহারের যে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু সেই ভাইরাল আমাদের কাছে, বিভিন্নভাবে তিনি কিন্তু টিভির পর্দায় আসেন। তো অবশ্যই আমরা বিহার সম্পর্কে, বিহারে এবং চাকরির পরীক্ষাও খুব সুন্দরভাবে নিচ্ছে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল রাজ্যে কিন্তু হচ্ছে না। মমতা সরকার আসার পর কিন্তু সেরকমভাবে আমাদের কিন্তু চাকরি বাকরির পরীক্ষা হয়নি এবং নিয়োগের সেরকমভাবে হয়নি সেই 15-16 হওয়ার পর। তো যাক, আমরা বিহার রাজ্য সম্পর্কে এবার জেনে নিই যে বিহার 1912 সালে গঠিত হয়। কবে হয়, অবশ্যই কোন তারিখে হয় সেটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এটা আপনাদের কাছে আমার টাস্ক থাকলো, হোমওয়ার্ক থাকলো, আপনারা অবশ্যই যে বিহার রাজ্য 1912 সালের কোন তারিখে কোন মাসে গঠিত হয় সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। বিহারের রাজধানী পাটনা, মনে রাখবেন। যে 27 নম্বর রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ, যেটা আমরা দেখতে পাচ্ছি যে উত্তরপ্রদেশ ভারতের জনবহুল রাজ্য, ভারতের সব থেকে জনবহুল যে রাজ্য, অঙ্গরাজ্য, সেটা কিন্তু হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে লখনৌ। আমরা দেখতে পাচ্ছি যে লখনৌ লেখা রয়েছে। মার্চ মাসে 1902 সালে মার্চ মাসে গঠিত হয়। অবশ্যই আপনারা এটাও কোন তারিখে হয়েছিল সেটাও কমেন্ট বক্সে জানাবেন। যদি অসুবিধা হয় তো আপনারা অবশ্যই টেলিগ্রাম রয়েছে, ফারুক স্টাডি সেন্টারের টেলিগ্রাম পেজ রয়েছে, তারপর ফারুক স্টাডি সেন্টারে তোমরা ফেসবুক পেজ পাবে, সেখানেও যুক্ত হবে, ইনস্টাগ্রাম রয়েছে, সেখানেও যুক্ত হতে ভুলবেন না। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক ও সাবস্ক্রাইব দিয়ে আপনাদের উপস্থিতি জানাবেন। তারপর আমাদের লাস্টতম যে রাজ্য রয়েছে সেটা হচ্ছে ভারতের একদম মধ্যবর্তী স্থানে রয়েছে আমাদের মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের যে রাজধানী সেটা হচ্ছে আমাদের ভোপাল, মনে রাখবে। ভোপাল মধ্যপ্রদেশের রাজধানী মাঝখানে রয়েছে। আর মধ্যপ্রদেশ সাল গঠিত হয় 1956 সালের নভেম্বর মাসের 1 তারিখে। ওকে, 1956 সালের নভেম্বর মাসের 1 তারিখে মধ্যপ্রদেশ রাজ্যটি গঠিত হয়। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল, আপনারা 8টি কেন্দ্রশাসিত অঞ্চল পরের পার্টে আপনাদেরকে দেওয়া হবে যে সেকেন্ড ভিডিও, সেখানে অবশ্যই আপনারা দেখে নেবেন। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং লাইক ও কমেন্ট দিয়ে আপনাদের উপস্থিত জানাবেন এবং ফারুক টিভি চ্যানেলের নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।